আসলে থিয়েটার বা খবর বা আমরা যে ধরনের কাজ করি এগুলো সবগুলোই না টিম গেম, কোনো একজনের দ্বারা। এখন ইদানিং দেখি সঞ্চালনা শেখানো হয় বলে বিভিন্ন স্কুল এগুলো শেখানো যায়। সঞ্চালনার যে কাজ, তার কাজ কিন্তু পারফরমেন্স না, কিন্তু সঞ্চালনা শেখানো হয় বলে না, সঞ্চালনা শেখানো এটা খানিকটা লক্ষ্য। একটু আগে আপনি একটা কথা বললেন শ্রুতি নাটকটা, শ্রুতি নাটক বলে কোনো কথা হয় না, কিন্তু একটু বিতর্কিত হচ্ছে, কিন্তু স্ক্রিপ্ট দেখে মানে যে সেটাকে বলে ভয়েসে বলছে সেটাকে বলে পাঠাভিনয়, শ্রুতি নাটক নয় ভাই। নমস্কার, আগামী প্রজন্মকে আপনি কি বার্তা দেবেন যারা মঞ্চ সঞ্চালক হতে চাইছে, নাটকে অভিনয় করতে চাইছে? আচ্ছা, বর্তমান সময় নাটক থিয়েটার আপনি নিশ্চয়ই এখনো দেখছেন, কেমন মনে হচ্ছে? থিয়েটারের জায়গায় খুব সংবেদনশীল আছে, যে কোনো বিষয় নিয়ে তারা রিয়াক্ট করে, মানে তাদের থিয়েটারের মাধ্যমে রিয়াক্ট করে। আমরা তো এখনো বিভিন্ন দলে কাজ করি, তো করতে গিয়ে দেখি যে ইয়াং যারা আসছে তারা অবশ্য অভিনয়টাকে পেশা করবে বলে আসছে। আর আমরা যখন শুরু করেছিলাম তখন এটা পেশা ভালোবাসা থেকে বললাম যে আগে একটা চাকরি করবে, সরকারি বা বেসরকারি একটা বড় চাকরি করতে। তারা এই ভাবনাগুলো এসেছে কেন বলুন? সৃজনশীলতা সবাইকেই দেখছি গান শিখছে, কিছুদিন পরে আমি মঞ্চে গান করবো এবং ইনকাম করব। নাচ করছে, নাচ শেখাতে শুরু করো, নাচের প্রোগ্রাম হয়তো কমপ্লিট করছে না, আমি এরকমও শুনেছি। আবৃত্তি শেখা কমপ্লিট হলো না, তার রবীন্দ্র কবিতা বলার একটা ধরন আছে, কাজী নজরুল ইসলামের কবিতার ধরন আছে, আধুনিক যে ডিফারেন্সিয়েট করে এগোচ্ছি সেটা নেই। এবং মঞ্চ, এটা আপনি খুব দামি কথা বললেন যে প্রথম থেকে সবাই সৃজনশীলতার কাজগুলোকে মানে কালচারাল অ্যাক্টিভিটিকে পেশা হিসেবে নেওয়ার মানসিকতা এসছে। এটা খারাপ তো না, পেশা নিতেই পারেন, কিন্তু তাকে আগে শিখতে হবে, তাকে বুঝতে হবে তার যোগ্যতাটা কতটা। আমি যদি আজকে হঠাৎ করে মনে করি যে আমি সেটার বাজাবো, তো নিশ্চয়ই সেটা খুব একটা কাজের কাজ হবে না, সেটা বাজানো হবে না। এক মাস আমি সেটার বা সরব থেকে বাজাতে শুরু করে দিলাম মঞ্চে, হাস্যকর হবে, এটাও সেরকমই হাস্যকর হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে পেশা হিসেবে নেওয়াটা তো ভালো। পেশাদার যারা আমাদের মতো, যারা এটাই পেশা করেছেন, কোথাও কোনোদিন চাকরি করেননি, অর্থ কষ্টে ভুগেছেন, তবুও পেশার সঙ্গে সংযুক্ত থেকেছেন, লড়াই করেছেন ভালো কিছু করার জন্য বা নিজেকে ভালো প্রতিপন্ন করার জন্য। আমি প্রতিপন্ন করতে পারি কি না জানি না, কিন্তু চেষ্টাটা রয়ে গেছে যে আমি ভালো, প্লিজ আপনারা আমাকে অ্যাকসেপ্ট করুন। এটা তো আপনার গেল পেশা। পেশার বাইরে অবসর সময় পেলে আপনার কি ভালো লাগে? অবসর সময় সে একটা থাকে না। অবসর সময় বলতে আমি গান শুনি, খুব সিনেমা দেখি, আমি আর্ট অ্যান্ড ফিল্ম ওয়াচের, আমি প্রচুর ছবি দেখি, মানে আমার ছবি দেখার কোনো শেষ নেই আর কি। আমি মানে ফিল্ম ফেস্টিভ্যালে সমস্ত ছবি দেখতাম, প্রায় সমস্ত ছবি, যারা আমার বন্ধু বান্ধব, গত 10-12 বছর হয়তো যাওয়া হয় না, এবার আবার যাবো। কিন্তু আমি খুব নিয়মিত ফিল্ম ফেস্টিভ্যাল, সবাই আমার জানতো যে এই 7 দিন ওকে এখানেই পাওয়া যায়, আমি এতটাই রেগুলার হচ্ছে না। বিভিন্ন দেশের ছবি দেখবো বলেই তো ওখানে যাওয়া। ওখানে আমি উত্তম কুমারের ছবি খুঁজতে যাইনি, কারণ যারা এটা ছবি দেখেন বা দেখতেন সেই সময় নিয়মিত ফিল্ম ফেস্টিভ্যাল, আমরা যেতাম ভিন্ন দেশের কি ছবি আছে, তাদের ছবিটা কিরকম সেটা জানার জন্য। আমি ওখানে উত্তম কুমারকে একবারও খুঁজতে যেতাম। উত্তম কুমার তো আছেন আমাদের সঙ্গে, উত্তম কুমারের ছবি ইচ্ছা করলেই দেখতে পাবো, ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে দেখতে হবে কেন? হ্যাঁ, তো উত্তম কুমার, তাপস পালের ছবির হচ্ছে এখানে, ভালো হোক, আমার আপত্তি নেই, রেসপেক্টিভ হতেই পারে। বাইরে যারা আছে তাদের জন্য আমরা তো যাচ্ছি সেই বাইরের ছবিগুলো দেখবো বলে, সেই ছবিগুলো বেশি পেলে ভালো। আর খুব আধুনিক সিনেমা দেখি, এখনো দেখি, ইদানিং কালে নেটফ্লিক্স যুক্ত হয়েছে, সিনেমাও দেখি, সিরিজও দেখি কিছু। এখন মুভি বলে একটা চ্যানেল আছে, সেখানে কিছু ভালো ছবি, মানে
তো কল্ড আর্ট হাউস মুভিজ যেগুলোকে বলা হয়, সেই ধরনের ছবি ওখানে পাওয়া যায়, ওটা নিয়মিত দেখি। আর ছবি সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি করার চেষ্টা করি। আসলে সিনেমা আমার খুব প্রিয় বিষয়ের মধ্যে পড়ে। আমি বহুদিন ধরে সিনেমা সিনেমার রিভিউ লিখবেন? না, আমি রিভিউ লেখার মতো যোগ্যতা আমার নেই। তবে সিনেমার যিনি আমাদের বাংলা সিনেমার যিনি মাস্টার, তাকে আমি মিট করার সৌভাগ্য হয়েছিল আমার। আমরা সুকুমার রায়ের 100 বছর জন্মশতবার্ষিকী পালন করছিলাম, তো সাহস করে আমি ফোন ঘোরালাম যে এরকম আপনার সঙ্গে দেখা করতে যাই। তো গেলাম, উনি একটা সময় দিন, দরজা খুলে বললেন আজকে আমি ভীষণ ব্যস্ত, আপনারা আগামীকাল থেকে একই সময় আসুন বলে দরজা বন্ধ। আমার পরের দিন গেছি, দরজা খুললেন, আসুন বলুন বলুন। আমি তো দেখছি বাঁদিকে এরকম রেকর্ডের সার দেওয়া আছে, ফাইনাল ডেস্ক কত ঠাস দেওয়া, উপরে বই পায়ের উপর পা, এরকম ভাবে একটা চেয়ারের উপর পা তুলে পায়ের ওপর নিয়ে করা। হ্যাঁ, আপনাদের বিষয়টা যেন কি আর কি জলদম্বি কি, লোকে আমার গলা ভালো বলে, লোকের সত্যি গলা যদি সামনে থেকে শোনে ভাবা যাচ্ছে না। যাই হোক, তো বললাম যে আমরা এরকম করছি, এরকম। আচ্ছা, কে বলবেন? আমি বললাম যে আচার্য দিলীপ বিশ্বাস বলবেন। দিলীপ কেমন আছে? এরকম, উনি আসবেন বলবেন। ও আচ্ছা আচ্ছা, বলবেন আমি খোঁজ করেছি। 2 লাইনের একটা শুভেচ্ছা বার্তা লিখে দিন, সেটা আমরা ছাপলাম, অনুষ্ঠানটা করেছিলেন। পরবর্তীকালে আমি যখন এসে গেছি ততদিন উনি চলে গেছেন পৃথিবী থেকে। দর্শনের একটা বিশেষ অনুষ্ঠান করবো এফএম এ, আমি সোজা চলে গেছি বিশাল লেকচারে গিয়ে বিজয় রায় ইন্টারভিউ দিচ্ছি, এবং শেষে আমার শেষ প্রশ্ন ছিল যে এখন কেমন লাগছে। এটা বলতে কি উনি চোখ, গলাটা বুঝে যায়, চোখে জল চলে আসে। তো সেটা আমি অ্যাজ ইট ইজ ওইটা ওয়ার করেছিলাম। এবং এখানে সন্দীপ রায় একটা খুব হেল্প করেছেন। সত্যিকার একটা বিবিসি ইন্টারভিউ ছিল, সেটা স্নিপেট উনি ব্যবহার করার জন্য উনি ক্যাসেটটা নিজেই আমায় দিয়েছিলেন শর্তে, যে আমি ক্যাসেটটা ফেরত দেবো। ওখান থেকে এডিট করে সন্ধ্যাবেলা ওটাও চালিয়েছিল। আমি সেক্সম্যানের রেডিও কলম ছিল তখন, সেটা স্পেশাল মেনশন করলো আমার অনুষ্ঠানটার কথা। এটা খুব ভালো অভিজ্ঞতা। তো সত্যি ছবি বানানোর সময় সময় বলা হয়েছে তবে সবাই সিনেমার অনুগ্রহী হয়, বাংলা সিনেমার। তো আমরা ওয়ার্ল্ড ফিল্ম, ওয়ার্ল্ড মুভিজ যেটা, সেটা তো দেখার সুযোগ যখন থেকে পেয়েছি, ডাউনলোড করার সুযোগ যখন থেকে পেয়েছি, টরেন্ট বলে একটা বিষয় ছিল, খুব ছবি ডাউনলোড করে সারা বিশ্বের ছবি ডাউনলোড করে দেখে ফেলতাম, সে এক মজার সময় ছিল। এখন ইদানিংকালে মুভি, তো ছবি আমি খুব নিয়মিত দেখি, এটাই আমার অবসর যখন। আর গান শুনি আমার প্রিয় গায়কের হেমন্ত মুখোপাধ্যায়, একজন। মানে ঈশ্বরের যদি কণ্ঠস্বর থাকতো তাহলে হেমন্ত মুখোপাধ্যায়ের মতো শুনতে লাগতো আর কি, এটা বলে আমি বিশ্বাস করি। এবং তার সমস্ত গান প্রায়ই শুনি, এবং কোনোদিনই আমার কাছে পুরোনো বলে মনে হয় না। অনেকক্ষণ না শুনলে মনে হয় কতদিন যেন গানটা শোনা হয়নি মনে হয়। আর কোনো সময় দেখবেন একটু রাতের দিকে কিছু কিছু গান আছে, একটু চাঁদ উঠেছে এরকম পরিবেশ, হেমন্ত মুখার্জির গান শুনতে শুনতে আমার সবসময় ভালো লাগে। সকালবেলা খুব ভোরবেলা থাকলে ভীমসেন একটা ভজন আছে, ওটা আমি খুব খুব ভোরবেলা, ধরুন আর্লি শুটিং আছে, আর্লি মর্নিং 5টায় উঠেছি, 5:30টায় বেরিয়ে যাবো, তখন ওটা আমি শুনি। কৃষ্ণ ভজন আছে একটা, কৃষ্ণ কৃষ্ণ কহিয়ে উঠি ভোর, অসামান্য গান ভীমসেন যোশীর। এটা আছে, যদিও জনপ্রিয় হচ্ছে হরি হৃদয় বলে একটা গান, সেটা খুব জনপ্রিয়। ওটার থেকেও আমার এই কৃষ্ণ বন্দনাটা আমার খুব ভালো লাগে। সময় আপনি কিছু না কিছু চর্চার মধ্যে আছেন, নইলে এরকম একটা জায়গা সত্যি তৈরি করা যায় না। আমি যে আপনার সাথে বসে কথা বলছি, এতগুলো গল্প করলাম, সংবাদ পান, মঞ্চ সঞ্চালনা, নাটকের অভিনয় আছে, কিন্তু এই যে সম্যক ধারণাটা নিয়ে নিয়েছেন এবং সেটা রোজই চলে, তাই চর্চা। এটাই মনে হয়, আমি বলবো আগামী প্রজন্মর কাছে এই আমাদের আলোচনাটা, গল্পটা পৌঁছবে। তারা যে আপনাকে দেখেছে, খাস খবরে দেখেছে, আকাশে দেখেছে, মঞ্চে দেখেছে, আপনি যেভাবে ডেলিভারি করেছে, আপনি কি কি করে, এটা কিন্তু একটা অনুশীলন এবং শিক্ষার প্যাটার্ন। এই যে মঞ্চ সঞ্চালনা না শিখে এইগুলো শুনে যদি এগিয়ে চলে, মনে হয় না আগামী প্রজন্ম কিছু জায়গা করতে পারবে। না, তারা তাদের মতো ভালো হবে। আগামী প্রজন্ম খুব আমাদের থেকে অনেক ভালো হবে, তারা অনেক বেশি ফোকাস। আমরা খুব কঠিন সময়ে জন্মগ্রহণ করেছি, তখন ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেত। দেশে অনেক কিছু ছিল না, না পাওয়ার আনন্দটাও ছিল, না পাওয়ারও একটা আনন্দ আছে, সেটা ছিল।
যেমন এখনকার ছেলেমেয়েরা জানেই না যে দিনে 10 ঘন্টা লোডশেডিং হলে জীবনযাপনটা কেমন ভাবে করতে হয়। খুব ভালো কথা বলেছেন। এয়ার কন্ডিশন চালিয়ে জীবন পড়াশোনা করার মতো না। হ্যাঁ, 10 ঘন্টা কারেন্ট থাকে না, তার মধ্যে লেখাপড়া লণ্ঠনের আলোয় পড়াশোনা লণ্ঠন ল্যাম্প বাজবে, সেগুলো মুছে পরিষ্কার করে রাখা যায়। সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় কারেন্ট যাবে, ওটা জ্বালিয়ে পড়তে বসতে হবে। আর কোনোদিন যদি ওটা কাজটা ভেঙে যেত সেই ছুটির দিন, কি মজা, কিন্তু ওটা চলবে না, কারেন্ট তো যাবেই, খরচি হবে। সেদিনও পড়তে হবে। হ্যাঁ, তো অনেক কিছু না পাওয়ার মধ্যে দিয়ে বড় হয়েছি। তা মোটামুটি একটা জীবন কাটাতে পারছি সুস্থভাবে, চুরি টুরি না করে। আগামী প্রজন্ম অনেক বেশি ফোকাস, তারা পড়াশোনায় আমাদের থেকে উন্নত মেধার একটা প্রজন্ম, তারা অনেক ভালো করবে বলে আমার বিশ্বাস। আমি আগামী প্রজন্মকে সবসময় খুব সম্মান দিয়ে কথা বলি। আমার থিয়েটারে যারা নতুন ইয়াং ছেলে আছে, আমি কখনো তাদের হায়ারার্কিটা দেখে না, আই মিক্স উইথ দেম অ্যাজ ফ্রেন্ডস। ওরাও আমাকে বন্ধু হিসেবেই দেখে। রাজনীতিতে কখনো আসবার কোনো হাতছানি পেয়েছেন বা ইচ্ছা নিজের করেছিল? না না, আমার মতো বোকা লোককে কি হবে রাজনীতিতে কাজ? রাজনীতি চালাক লোকদের কাজ। আমি আর জায়গায় চালাক নই, আমি বোকাই বোধ হয় খানিকটা। খুব ভালো লাগলো আপনার সাথে গল্প করে, গল্পই হলো অনেক কিছু হ্যাঁ, মানে এই লম্বা, মানে যতক্ষণ তুমি চলবে আমি 7.5 বছর করতে পারি। সময় একটা, ওই যে বললাম, সিন্ধুর সামনে বসলে তাকে কতটা সময় আমরা আটকে রাখবো, এটা খুব খুব শক্ত হয়ে যায়। যে আর কি সঞ্চালনা করতে বসে, যে আর কি প্রশ্নগুলো করছে, তার পক্ষে আমার পক্ষে কষ্ট হয়ে না না, আমি তো সেই সুযোগটা দিই, আমি তো আড্ডা মেরে গেছি তোমার সঙ্গে। আমার আরো অনেক কথা এখন মনে পড়ছে, জিজ্ঞেস করতে গেলে আরো। তাহলে ছোট্ট কথা হচ্ছে, আপনি বিদেশে গেছিলেন, বিদেশে থিয়েটার করতে, তো বিদেশের দর্শকদের রেসপন্স কেমন ছিল? মানে সেখানে অবাঙালি দর্শক কেউ কি পেয়েছেন? হ্যাঁ, অবাঙালি দর্শক ছিল। অবাঙালি দর্শক এসেছিল মূলত আমাদের সেইবারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেটা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে, মানে হিরো বিশ্বজিৎ। আচ্ছা, তাকে তার গানের ফলোয়ার্স, তারা বাংলা নাটক দেখতে এসেছিল জাস্ট টু সি বিশ্বজিৎ অন স্টেজ, আমাদের দেখতে আসেনি। এটা যেমন সত্যি, কিন্তু নাটকটা খুব অনেকগুলো, প্রায় 14-15টা শহরে টানা শো হয়েছিল। তার থেকে বড় কথা হচ্ছে যে মৃণাল সেনের ছেলে তখন মানে এখনো শিকাগোয় থাকেন, তিনি মাধবী মুখোপাধ্যায়ের অনারে একটা স্পেশাল ডিনার করেছে। মাধবী মুখোপাধ্যায় এবং বিশ্বজিৎ চট্টোপাধ্যায় দুজনের জন্য একটা স্পেশাল ডিনার অর্গানাইজ করেছিলেন। শিকাগোর খুব একটা অভিজাত ক্লাব রয়েছে, ব্যাট অ্যান্ড র্যাকেট ক্লাব বলে, সেখানে একটা 6 কোর্স ডিনার উইথ ওদের প্রেজেন্টেশন। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সেখানে গান গাইলেন, ওনার সিনেমার গানগুলো, হিন্দি সিনেমা। আর দর্শক মানে অভিভূত আর কি। উনি তো ভালো গায়কও ছিলেন। না, দারুণ দারুণ দুর্দান্ত গান করতেন। মানে ওনার গান তো সুপারহিট গান রয়েছে ওনার। হ্যাঁ, বলাকা সুপারহিট গান। তারপর আরো 2-3টে গান রয়েছে যেগুলো খুব, তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে, সুপারহিট গান। এখনো মানে আমাকে যদি এখানে এখনো মিউজিক প্লে করতে বলে, আমি গানটা অনায়াসে বাজিয়ে দেবো, বাজিয়েছি আগে, খুব ভালো গাইতেন।